ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেসিক টু কমপ্লেক্স স্টাডি পয়েন্ট। আজকের আলোচনায় থাকছে ক্লাস 9-এর গণিত বিষয়ের কিছু প্রশ্নের সমাধান, যেখানে দেখতে পাবো 2025 সালে প্রকাশিত পারুল প্রকাশনীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের কিছু প্রশ্ন উত্তর। বাঁকুড়া জেলার বাগদাও হাই স্কুলের প্রশ্ন উত্তর। প্রথম কোশ্চেন দেখে নেব। √5 সঙ্গে যে সংখ্যাটি গুণ করলে গুণফল মূলদ সংখ্যা হবে সেটি হলো অপশান এ √10, অপশান বি √15, অপশান সি √20, অপশান ডি হচ্ছে 25। √5 সঙ্গে অপশানগুলো গুণ করলে আমরা সহজেই বুঝতে পারবো এর সঠিক উত্তর কোনটি হবে। প্রথমে দেখে নাও যে √5 সঙ্গে আমরা যদি √10টা গুণ করি তাহলে আসছে √50, এবং √50 মূলদ সংখ্যা নয়। এবং ঠিক একই রকমভাবে √5 ইন্টু √15 যদি গুণ করি তাহলে √ কত আসছে 75, সেটাও মূলদ সংখ্যা নয়। এবং আমরা দেখতে পাচ্ছি √5 ইন্টু √20 এটা গুণ করলে কত হচ্ছে √100, এবং 100-এর √ হচ্ছে 10, যা মূলদ সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারলাম √5 সাথে √20 গুণ করলে মূলদ সংখ্যা পাওয়া যায়। তাহলে একের সঠিক উত্তরটি হলো অপশান সি। 2 নম্বর কোশ্চেনটা দেখো, a + b + c = 0 হলে a² / bc + b² / ac + c² / ab এর মান হবে অপশান এ 0, অপশান বি 1, অপশান সি 3, অপশান ডি -3। তাহলে বলো অঙ্কটা আমরা কিভাবে করি। দেখো অঙ্কটা ভগ্নাংশ আকার আছে, তাই আমরা ভগ্নাংশের প্রথমে যোগ করব। দেখো হরগুলোর লসাগু কত হবে abc, তাহলে উপরে হচ্ছে a³ + b³ + c³ এবং দেওয়া আছে a + b + c = 0। তাহলে আমরা জানি যদি a + b + c = 0 হয় তাহলে a³ + b³ + c³ = 3abc লিখতে পারি। তাহলে আমরা a³ + b³ + c³ এর জায়গায় 3abc আমরা লিখলাম এবং বাই abc আছে। তাহলে abc কেটে গেলে তাহলে হচ্ছে কত 3। তাহলে এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি 3। তাহলে দেখো এই কোশ্চেনটা আমাদের সমাধান করতে গেলে কিসের প্রয়োজন হলো, একটা সূত্রটি হচ্ছে যদি a + b + c 0 হয় তাহলে a³ + b³ + c³ = 3abc হবে। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, বুঝতে পারলে। 3 নম্বর কোশ্চেনটা দেখো, দেওয়া আছে 0.243 পাওয়ার হচ্ছে 0.2 ইন্টু 10⁻⁴ হচ্ছে 0.6 এর মান হবে অপশান এ 0.3, অপশান বি 3, অপশান সি 0.9 এবং অপশান ডি হচ্ছে 9। তাহলে ভেবে দেখো কিভাবে করব। সমাধানটা দেখো 0.243 এখান থেকে দশমিক তুললে কত হবে নিচে 1000, অর্থাৎ 1000, এবং আমরা 10-এর পাওয়ারে যেটা 0.6 লেখা আছে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি 3 × 0.2, এবং পরের লাইনে আমরা লিখতে পারি ওই যে 3টা যেটা আছে ওটা যদি আমরা ভিতরে লিখে নিই তাহলে 10⁻³ হবে এবং (0.2) এবং আমরা যেটা 243-এর নিচে 1000 যেটা আছে সেটাকে 1000কে আমরা লিখতে পারি 10⁻³। তাহলে দেখো দুজনের পাওয়ারটা আমার সেম হয়ে যাচ্ছে, 243/10⁻³ এবং হচ্ছে 0.2 এবং তার সাথে গুণ আছে 10⁻³ 0.2। তাহলে দুজনের পাওয়ার যদি সেম হয় তাহলে আমরা জানি বেসগুলোকে গুণ করে দেব। তাহলে বেসগুলোকে যদি গুণ করে দিই তাহলে আমরা পাচ্ছি 243/10⁻³ × 10⁻³। তো
তাহলে 10⁻³ আর 10⁻³ আমরা কেটে দিতে পারি, বা 10⁻0 হয়ে যাবে, তার মানে 1 হয়ে যাবে। তাহলে থাকছে 243-এর পাওয়ারে 0.2, এবং 243-কে যদি আমরা ভাঙি তাহলে উৎপাদকগুলো পাবো 3 × 3 × 3 × 3 × 3, অর্থাৎ 5টা 3, এবং 5টা 3কে আমরা লিখতে পারি 3⁵, এবং হোল টু দি পাওয়ার কত আছে 0.2। তাহলে পাওয়ারের হোল টু দি পাওয়ার থাকলে আমরা সেটাকে গুণ করে দিই, তাহলে 5 × 0.2 গুণ করলে কত হবে 1, এবং তাহলে আমরা পাচ্ছি 3⁻1 অর্থাৎ 3। তাহলে এর সঠিক উত্তরটি হচ্ছে কত 3। 8 নম্বর কোশ্চেনটা দেখো, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0,0 এবং পরিধির ওপর একটি বিন্দুর স্থানাঙ্ক 3,4, তাহলে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য কত? আমরা জানি কোনো বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ওই বৃত্তের ব্যাসার্ধ বলে, এবং ব্যাসার্ধের সাথে 2 গুণ করলে আমরা ওই বৃত্তটির ব্যাস পাবো। প্রথমে আমরা বৃত্তটির ব্যাসার্ধ বের করি। আমরা জানি দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে √, ওই বিন্দু দুটির ভুজের বিয়োগফলের বর্গ প্লাস কোটির বিয়োগফলের বর্গ। তাহলে এখানে দেখতে পাচ্ছি বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আমরা লিখতে পারি √0 - 3 তার হোল স্কয়ার অথবা 3 - 0 তার হোল স্কয়ার, দুটোই একই, প্লাস 0 - 4 তার হোল স্কয়ার। তাহলে 0 - 3 হচ্ছে -3 এবং তার হোল স্কয়ার হচ্ছে 3। ঠিক একই রকমভাবে আমরা 0 - 4 তার হোল স্কয়ার সমান লিখতে পারি 16। তাহলে 9 + 16 কত হচ্ছে 25, এবং 25-এর বর্গমূল হচ্ছে 5। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ পেয়ে গেলাম 5, এবং 5কে 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে আমরা পাবো বৃত্তটির ব্যাস কত 5 × 2 = হচ্ছে 10। তাহলে বৃত্তটির ব্যাস কত হচ্ছে 10 একক। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি 10 একক। 5 নম্বর কোশ্চেনটা দেখো, √3 বহুপদী সংখ্যামালার মাত্রা কত এটা জানতে চেয়েছে। যেহেতু √3 হচ্ছে একটা ধ্রুবক বহুপদী সংখ্যামালা, এবং আমরা জানি শূন্য ছাড়া যে কোনো ধ্রুবক বহুপদী সংখ্যামালার মাত্রা কত 0। তাহলে আমরা √3 বহুপদী সংখ্যামালা মাত্রা কত লিখতে পারি 3। তাহলে এর সঠিক উত্তরটি হচ্ছে কত অপশান ডি 3। এবং আমরা এটাও মনে রাখতে পারি 0 বহুপদী সংখ্যামালার মাত্রা কত হবে অসংজ্ঞাত। তাহলে তোমরা মনে রাখবে 0-এর মাত্রা কত অসংজ্ঞাত। পরবর্তী কোশ্চেনটা দেখো 6 নম্বর, বলছে ABCD সামান্তরিকের BD কোণের মধ্যবিন্দু M এবং BM ABC এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ BMটা ABCকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে AMB এর মান কত হবে? ঠিক আছে, তাহলে দেখো ছবিটা দেখো ভালোভাবে লক্ষ্য করো। ABCD একটা সামান্তরিক এবং BMটা হচ্ছে ABC এর সমদ্বিখণ্ডক। যেহেতু BMটা ABC এর সমদ্বিখণ্ডক, তাহলে আমরা এখানে লিখতে পারি ABD = CBD। আবার আমরা জানি ABCD সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাহলে আমরা এটা লিখতে পারি যে AB আর DC সমান্তরাল। AB আর DC যদি সমান্তরাল হয় এবং BD যদি ছেদক হয়, তাহলে আমরা লিখতে পারি CDB আর ADB সমান হবে, কারণ এরা একান্তর কোণ। তাহলে দেখো আমরা কি পাচ্ছি যে ABD আর CBD সমান, এবং তার সাথে সাথে পেলাম CDB আর ABD সমান। তাহলে আমরা বলতে পারি BCD যে ত্রিভুজটি আছে তার দুটো বাহু সমান। কি করে?
যেহেতু দুটো কোণ সমান, সিবিডি আর সিডিবি, তাহলে আমরা বলতে পারি যে বিসিডিটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। বিসিডি যদি সমবাহু ত্রিভুজ হয়ে যায় তাহলে আমরা বলতে পারি এবিসিডি একটি রম্বস হবে। এবং যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা এখান থেকে সহজেই বলতে পারি যে এসি আর বিডি কর্ণদ্বয় এম বিন্দুতে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এম বিন্দুতে তারা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এখানে এএমডি কোণের মানটা কত হবে? 90 ডিগ্রি। এবার আমরা দেখব 2-এর প্রশ্ন উত্তর। 2-এর 1 নম্বর কোশ্চেনটা দেখো, এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স ইকুয়াল টু এক্স রুট এক্স হোল টু দি পাওয়ার এক্স হলে এক্স এর মান নির্ণয় করো। সমাধানটা দেখো, এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স ইকুয়াল টু এক্স রুট এক্স হোল টু দি পাওয়ার এক্স আছে, বা এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স ইকুয়াল টু এক্স ইন্টু রুট এক্সটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ এবং পুরোটার পাওয়ারে আছে এক্স, বা এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1 প্লাস হাফ লিখতে পারি, কারণ এক্সের পাওয়ারে 1 আর এক্সের পাওয়ারে হাফটাকে যোগ করে দিলাম, কারণ বেসগুলো যদি সমান হয় তাহলে পাওয়ারগুলো আমরা যোগ করে দিতে পারি। তাহলে পাওয়ারগুলো যোগ করে কত পাচ্ছি? 1 প্লাস হাফকে যোগ করে পাচ্ছি 3/2। তাহলে দেখো দুদিকে কি পেলাম, এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 3/2 হোল টু দি পাওয়ার এক্স। আবার আমরা জানি পাওয়ারের হোল টু দি পাওয়ার যদি থাকে তাহলে পাওয়ারগুলো গুণ হয়ে যাবে, তাহলে এখানে পাওয়ার যদি গুণ করে দিই এক্স ইন্টু 3/2 হয়ে যাবে পাওয়ারটা। তাহলে উভয় দিকের বেসটা সমান পেয়ে গেলাম। বাম দিকে পাচ্ছি এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 3/2, এবং আমরা জানি দুদিকে যদি বেস সমান হয়ে যায় তাহলে বেসগুলো ক্যান্সেল হয়ে যাবে, শুধু পাওয়ারটা পড়ে থাকবে। তাহলে পাওয়ারটা হচ্ছে কত? এক্স রুট এক্স ইকুয়াল টু এক্স ইন্টু 3/2। আবার দেখো দুদিকে এক্স গুণ আছে, তাহলে দুদিকে এক্স এক্স ক্যান্সেল করে দিতে পারি, কারণ এক্স 0 হবে না। তাহলে আমরা পাচ্ছি রুট এক্স ইকুয়াল টু 3/2, এবং রুট এক্স ইকুয়াল টু 3/2 যদি হয় তাহলে এক্স ইকুয়াল টু কত পাবো? 3/2 তার হোল স্কোয়ার। 3/2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত? 9/4। তাহলে এক্সের মান আমরা পাচ্ছি 9/4। এবার 2 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে 5x প্লাস 6y ইকুয়াল টু 30 সমীকরণে লেখচিত্র ও অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এবং এটাও বলেছে খসড়া লেখচিত্র অঙ্কন করো এবং অক্ষদ্বয়ের স্থানাঙ্ক লেখো। যদি আমরা কোনো সমীকরণকে x/a প্লাস y/b ইকুয়াল টু 1 এই আকারে লিখতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে সেই সমীকরণের লেখচিত্রটি x অক্ষকে a, 0 বিন্দুতে এবং y অক্ষকে 0, b বিন্দুতে ছেদ করবে। তাহলে দেখো আমাদের যে সমীকরণটা দেওয়া আছে 5x প্লাস 6y ইকুয়াল টু 30, তাহলে এটাকে আমরা প্রথমে x/a প্লাস y/b ইকুয়াল টু 1 আকারে লিখব। তাহলে উভয় দিকে 30 দিয়ে ভাগ করে দিলাম। 30 দিয়ে যদি ভাগ করি তাহলে পাচ্ছি x/6 প্লাস y/5 ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে x/a প্লাস y/b ইকুয়াল টু 1, এই ফর্মটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে প্রদত্ত সমীকরণের লেখচিত্রটি x অক্ষকে 6, 0 এবং y অক্ষকে 0, 5 বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা বিন্দু দুটোর নাম দিয়ে দিলাম, দেখো a, b, এবং পাশে দেখো একটা ছবি অঙ্কন করেছি লেখচিত্রের, যে a বিন্দুটা হচ্ছে 6, 0 এবং b বিন্দুটা হচ্ছে 0, 5। তাহলে অক্ষদ্বয়ের সাথে এরা দেখো একটা ত্রিভুজ গঠন করেছে। সেই ত্রিভুজটাকে আমরা যদি নাম দিই AOB, তাহলে AOB হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এবং সমকোণী ত্রিভুজের আমরা জানি ক্ষেত্রফল কত হয়?
হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। তাহলে এই ত্রিভুজ ও এ বি ত্রিভুজের ভূমি হচ্ছে ও এ এবং লম্ব হচ্ছে ও বি। এবং দেখো ও এ সমান কত? 6 একক এবং ও বি সমান হচ্ছে 5 একক। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ও এ ইন্টু ও বি ইকুয়াল টু হাফ ইন্টু 6 ইন্টু 5 বর্গ একক। কাটাকাটি করে কত পাচ্ছি আমরা? 3 ইন্টু 5 ইকুয়াল টু 15। তাহলে ওই প্রদত্ত সমীকরণের লেখচিত্র এবং অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হচ্ছে? 15 বর্গ একক। দেখো বুঝতে পারলে কিনা। তাহলে এখানে মনে রাখতে হবে ওই এক্স বাই এ ইকুয়াল এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 এই আকারে যদি আমরা লিখতে পারি তাহলে এক্সের নিচে যেটা থাকবে, ঠিক আছে, এক্সের নিচে যেটা থাকবে যে নাম্বারটা সেটা হবে ভুজ এবং কোটিটা কত হবে? 0। এবং ওয়াইয়ের নিচে যে বিন্দুটা থাকবে সেটা আমরা লিখব 0, ওই বিন্দুটা, অর্থাৎ সেটা কোটিতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে? প্রশ্নের সমাধান বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবে। ঠিক আছে, কোশ্চেনটা দেখো 3 নম্বর, 1/4 ও 1/5 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লেখো বলেছে। তাহলে আমরা দেখো 1/4 আর 1/5 এর মধ্যে যেটা ছোট সেটাকে আমরা এক্স ধরে নেব এবং যেটা বড় আছে সেটাকে ওয়াই ধরে নেব এবং এর মধ্যবর্তী যে সংখ্যাগুলো বের করতে বলেছে, তিনটে মূলদ সংখ্যা বের করতে বলেছে এর মধ্যবর্তী। তাহলে আমরা n ইকুয়াল টু 3 ধরে নেব। ঠিক আছে, তাহলে ধরে নিলাম x ইকুয়াল টু 1/5, y ইকুয়াল টু 1/4 এবং n ইকুয়াল টু 3। তাহলে সেখান থেকে আমাকে একটা বের করতে হবে d ইকুয়াল টু 1/n প্লাস 1 ইন্টু ওয়াই মাইনাস এক্স। এই ফর্মুলাটা মনে রাখবে, d ইকুয়াল টু কত? 1/n প্লাস 1 ইন্টু ওয়াই মাইনাস এক্স। অথবা এটাকে অন্যভাবে লিখলে আমরা এইভাবে লিখতে পারি ওয়াই মাইনাস এক্স বাই n প্লাস 1। ঠিক আছে, তাহলে দেখো এখানে d সমান আমরা লিখলাম 1/3 প্লাস 1 ইন্টু 1/4 মাইনাস 1/5। তাহলে আমরা এটাকে ক্যালকুলেট করে কত পাচ্ছি? দেখো নিজে নিজে ক্যালকুলেট করে নাও। দেখো d সমান পাচ্ছি 1/80। ঠিক আছে, 1/80। তাহলে আমরা আরেকটা ফর্মুলা মনে রাখবো যে এক্স আর ওয়াই দুটো সংখ্যা পেলাম, যে দুটো সংখ্যা, এবং ডি একটা সংখ্যা, 3টে। তাহলে এদের মধ্যবর্তী যে মূলদ সংখ্যাগুলো হবে তারা এই আকারে থাকবে, এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d এবং এক্স প্লাস 3d এই আকারে। তাহলে আমরা এখানে বলতে পারি 1/5 ও 1/4 এর মাঝে 3টি মূলদ সংখ্যা হলো এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d। তাহলে মানগুলো যদি বসাই তাহলে পাচ্ছি 1/5 প্লাস 1/80, 1/5 প্লাস 2 ইন্টু 1/80, 1/5 প্লাস 3 ইন্টু 1/80। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি 1/5 প্লাস 1/80, দেখো পাশে ক্যালকুলেট করে দেখিয়েছি, তাহলে আসছে কত? 17/80। তাহলে প্রথমটা যদি 17/80 আসে, পরেরটা 18/80 আসবে, পরেরটা 19/80 আসবে, কারণ পর আসবে। ঠিক আছে, এবং 18/80টাকে যদি ক্যালকুলেট করি আমরা 9/40 লিখতে পারি। তাহলে আমরা কি পেলাম? 1/5 ও 1/4 এর মাঝে 3টি মূলদ সংখ্যা হলো 17/80, 9/40, 19/80। দেখো অঙ্কটা বুঝতে পারলে কিনা। তাহলে এই ধরনের প্রশ্নের জন্য আমাদেরকে কি মনে রাখতে হবে? ছোটোটাকে এক্স ধরে নেব, বড়োটাকে ওয়াই ধরে নেব এবং যতগুলো আমাকে বের করতে বলবে সেটাকে এন ধরবো। ঠিক আছে, তারপর আমরা ডি বের করে নেব। ডি বের করে নিলেই আমরা সংখ্যাগুলো এইভাবে লিখতে পারবো, এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d, এক্স প্লাস 4d, এক্স প্লাস 5d, যতগুলো বের করতে বলবে ততগুলো আমরা বের করে নেব। এবং এটাও মনে রাখতে হবে এন ধরতে হবে যতটা বের করতে বলবে। ঠিক আছে, এবং সূত্রটাতে মনে রাখতে হবে ডি ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস 1 অথবা 1/n প্লাস 1 ইন্টু
ওয়াই মাইনাস এক্স। বুঝতে পারলে? দেখো 4 নম্বর বলেছে ওয়াই অক্ষের ওপর একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যার থেকে -2,2 ও 3,1 বিন্দু দুটির দূরত্ব সমান হয়। আচ্ছা, প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে ওয়াই অক্ষের ওপর বিন্দুগুলো কীরকম আকারে থাকে। ওয়াই অক্ষের ওপর যদি বিন্দুগুলো আমরা ধরি মূল বিন্দু ছাড়া বাকি প্রত্যেকটা বিন্দুতে কী হবে, ভুজটা হবে কত, 0। অর্থাৎ 0,x বা 0,a 0,b এই আকারে আমরা ওয়াই অক্ষের ওপর বিন্দুগুলোকে ধরে নিতে পারি। তাহলে প্রথমে ধরে নেব ওয়াই অক্ষের ওপর যে কোনো একটি বিন্দুর স্থানাঙ্ক 0,a। বুঝতে পারলে? কারণ ওয়াই অক্ষের ওপর বিন্দুগুলো এরকম টাইপেরই থাকবে, 0,1 0,2 0,3 অথবা 0,-1 0,-2 0,-3। ঠিক আছে? তাহলে দেখো আমাদেরকে বলেছে ওয়াই অক্ষের ওপর একটা বিন্দুর স্থানাঙ্ক থেকে -2,2 3,1 বিন্দু দুটির দূরত্ব সমান। তাহলে প্রথমে আমরা 0,a থেকে -2,2 এর যদি দূরত্বটা বের করি তাহলে আমাদের ফর্মুলাটা আসে √ওভার ভুজ থেকে ভুজের বিয়োগফলের হোল স্কোয়ার প্লাস কোটি থেকে কোটির বিয়োগফলের হোল স্কোয়ার। এবং ঠিক একই রকমভাবে পরবর্তী যে বিন্দু দুটো আছে সেই বিন্দু দুটোর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারি। তাহলে দুটোকে আমরা ইকুয়াল বলেছি যেহেতু, তাহলে আমরা একসাথেই ইকুয়াল যদি করে দিই তাহলে দুদিকে √ওভারটা একসাথে ক্যান্সেল লিখতে পারি। ঠিক আছে? তাহলে √ওভার ছাড়াই আমরা যদি লিখি তাহলে কীরকম দাঁড়াচ্ছে, -2 + 0 তার হোল স্কোয়ার প্লাস 2 - a তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 - 3 তার হোল স্কোয়ার প্লাস 1 - a তার হোল স্কোয়ার। বাম দিকটা হচ্ছে 0,a বিন্দু থেকে -2,2 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবং ডান দিকটা হচ্ছে 0,a থেকে 3,1 বিন্দুর মধ্যবর্তী। দেখো বাম দিকে -2 + 0 তার হোল স্কোয়ার প্লাস 2 - a তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 - 3 তার হোল স্কোয়ার প্লাস 1 - a তার হোল স্কোয়ার আছে। তাহলে বাম দিকটা আমি যদি ক্যালকুলেট করি তো -2 এর হোল স্কোয়ার 4 এবং 2 - a তার হোল স্কোয়ারের সূত্র a - b তার হোল স্কোয়ার সূত্র যেটা a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। তাহলে সেই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে লিখতে পারি 4 - 4a + a স্কোয়ার। আর ঠিক একই রকমভাবে ডান দিকটা -3 স্কোয়ার 3 আর 1 - a তার হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করলাম 1 - 2a + a স্কোয়ার আসছে। এবার দেখো দুদিকে a স্কোয়ার কেটে যাবে এবং এগুলোকে যদি বাম দিকে নিয়ে আসি আর সংখ্যাগুলোকে যদি ডান দিকে নিয়ে আসি তাহলে বাম দিকে পড়ে থাকছে -4a + 2a এবং ডান দিকে পাচ্ছি 10 - 8। তাহলে বাম দিকে হচ্ছে -2a = 2। তাহলে এখান থেকে a = কত পাচ্ছি -1। তাহলে a এর ভ্যালু যদি -1 হয় তাহলে ওয়াই অক্ষের ওপর যে বিন্দুটা ধরেছিলাম তার স্থানাঙ্ক কত হবে, 0,-1। ঠিক আছে? বুঝতে পারলে? ঠিক একই রকম এই অঙ্কটা যদি আমাদের থাকতো এক্স অক্ষের ওপর যে কোনো বিন্দু তাহলে সেখানে আমরা কিন্তু ধরে নেব, কীরকম ধরে নেব, সেখানে আমাদের ভুজের ভ্যালুটা থাকবে, কোটির ভ্যালুটা থাকবে না। অর্থাৎ a,0 ধরবো বা x,0 ধরবো। ঠিক আছে? এবং ঠিক একই পদ্ধতিতে অঙ্কটা করলে হয়ে যাবে। এর পরবর্তী কোশ্চেন দেখো, ABCD বর্গাকার চিত্রের ভেতরে এ ও বি সমবাহু ত্রিভুজ অবস্থিত, তাহলে অ্যাঙ্গেল COD এর মান কত? তাহলে আমরা একটা চিত্র এঁকে নিচ্ছি, বর্গাকার চিত্র ABCD এবং ভেতরে এ ও বি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম। ঠিক আছে? ABCD এবং ভেতরে হচ্ছে এ ও বি একটা সমবাহু ত্রিভুজ এবং ও এর সাথে সি এবং ও এর সাথে ডিটা যুক্ত করলাম। তাহলে আমরা ওখানে পাবো COD কোনটা, সেই কোনটার মান বের করতে হবে। প্রথমে দেখো এ ও বি একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ এর তিনটে বাহু সমান হয় এবং তিনটে কোণও সমান হয়।
তাহলে আমরা তিনটে কোণ যেটা আছে এ ও বি, ও এ বি আর ও বি এ, এই তিনটে কোণ কত ডিগ্রি করে হবে? 60 ডিগ্রি করে। ঠিক আছে, তাহলে তিনটে কোণ পেয়ে গেলাম 60 ডিগ্রি করে, এ ও বিটা 60 ডিগ্রি পেয়ে গেলাম, আর ও এ বি আর ও বি এটাও 60 ডিগ্রি পেয়ে গেলাম। আবার দেখো যে এ বি সি ডি হচ্ছে একটা বর্গাকার চিত্র, তাহলে তার চারটে বাহু সমান। তাহলে আমরা এটা বলতে পারি যে এ ও আর এডিটা সমান। এ ও আর এডি যদি সমান হয় তাহলে ত্রিভুজ এ ডি ও এর দুটো বাহু সমান। দুটো বাহু যদি সমান হয় তাহলে তারা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় তাহলে দুটো কোণ সমান হবে। কোন দুটো কোণ সমান হবে? এ ডি ও আর এ ও ডি সমান হবে। এবং তার মানটা কত হবে? যেহেতু একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি এডিও আর এওডি সমান কত? 180 থেকে ডিএও কোণটা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, এবং ডিএও কোণটা আমরা কত বলতে পারি? যেহেতু ও এ বি কোণটা পেয়েছি আমরা 60 ডিগ্রি, তাহলে বাকি যে কোণটা আছে ডিএও সেটা কত হবে? 90 মাইনাস 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি। কারণ এবিসিডি বর্গাকার চিত্র, তাহলে অবশ্যই বর্গাকার চিত্রে প্রতিটা কোণ 90 ডিগ্রি হবে। তাহলে এখানে পেয়ে গেলাম ডিএও কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এডিও ইকুয়াল টু এওডি সমান কত পাচ্ছি? 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি এবং সেটার অর্ধেক। কারণ পুরো কোণটা 180 ডিগ্রি, সেখান থেকে আমরা যদি 30 ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে বাকি থাকবে কত? 150 ডিগ্রি, এবং 150-এর সমান করে হবে তারা। তাহলে কত ডিগ্রি হচ্ছে? 45 ডিগ্রি, এই 75 ডিগ্রি। ঠিক একই রকমভাবে আমরা বি ও সিটাও পেয়ে যাবো 75 ডিগ্রি। তাহলে দেখো আমরা এ ও ডি পেলাম 75 ডিগ্রি, বি ও সিও পেলাম 75 ডিগ্রি, এবং এ ও বি পেয়েছি 60 ডিগ্রি। তাহলে তিনটে কোণ পেয়ে গেছি, তাহলে বাকি থাকলো একটা কোণ। আমরা জানি সম্পূর্ণ কোণ সমান কত? 360 ডিগ্রি। তাহলে এখানে যে বাকি কোণটা আছে সিওডিটা কত হবে? 360 ডিগ্রি মাইনাস বাকিগুলো 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 75 ডিগ্রি, এগুলো মাইনাস যদি করে দিই তাহলে 360 ডিগ্রি মাইনাস 210 ডিগ্রি সমান পেয়ে যাব আমরা 360 ডিগ্রি থেকে 210 ডিগ্রি বাদ দিয়ে দাও, তাহলে কত হবে? 150 ডিগ্রি। সিওডি এর মান কত হলো? 150 ডিগ্রি। বুঝতে পারলে? এরপর 6 নম্বর কোশ্চেনটা দেখো, আর এর কোন মানের জন্য আর এক্স প্লাস 2y ইকুয়াল টু 5 এবং আর প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3y ইকুয়াল টু 2 সমীকরণের কোনো সমাধান থাকবে না। তাহলে প্রথমে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, দুটো যদি রৈখিক সমীকরণ হয় এবং রৈখিক সমীকরণ দুটির কোনো সমাধান কখন থাকবে না? যদি তাদের সমীকরণ দুটির এক্সের অনুপাত সমান হয় ওয়াইয়ের অনুপাতের সাথে, কিন্তু সেটা যদি সমান না হয় ধ্রুবক পদের অনুপাতের সাথে, তাহলে সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না। তাহলে এখানে দেখো 1 নম্বর সমীকরণের এক্সের সহগ আর এবং দ্বিতীয় সমীকরণে এক্সের সহগ হচ্ছে আর প্লাস 1। তাহলে তাদের অনুপাত কত হবে? আর বাই আর প্লাস 1 ইকুয়াল টু লিখতে পারি প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণে ওয়াইয়ের যে সহগগুলো আছে তাদের অনুপাত 2/3 এটার সাথে সমান হবে, এবং নট ইকুয়াল টু হবে কোনটা? 5/2। এটা দেখতেই পাচ্ছি 5/2 এর সাথে সমান না। তাহলে আমরা যে দুটো সমান হচ্ছে সেই দুটো যদি নিই, আর বাই আর প্লাস 1 ইকুয়াল টু 2/3, তাহলে এটা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা দেখো সহজে মান বের করতে পারবো 3r ইকুয়াল টু 2r প্লাস 2, এবং আরগুলোকে যদি একদিকে নিয়ে আসি তাহলে 3r মাইনাস 2r ইকুয়াল টু 2, অর্থাৎ r ইকুয়াল টু কত? 2। তাহলে r এর মান যদি 2 হয় তাহলে এই সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না। ঠিক আছে, বুঝতে পারলে?
দুটো রৈখিক সমীকরণের একটি মাত্র সমাধান কখন থাকে? যদি x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাতের সাথে সমান না হয়। ঠিক আছে, তাহলে মনে রাখবে x এর সহগের অনুপাত যদি নট ইকুয়াল টু হয় y এর সহগের অনুপাত সাথে, তাহলে আমরা বলতে পারি সমীকরণটার একটা সমাধান থাকবে। এবং সমীকরণ দুটির অসংখ্য সমাধান কখন থাকে? যদি x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত এবং ধ্রুবক পদের অনুপাত যদি সমান হয়, অর্থাৎ তিনটে অনুপাতে যদি সমান হয়, তাহলে সেখানে সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো, 7 নম্বর কোশ্চেন বলছে x³ + 6x² + 4x + k বহুপদী সংখ্যামালাটির উৎপাদক x + 2 হলে k এর মান কত? ঠিক আছে, তো এখানে বলেছে দেখো একটা বহুপদী সংখ্যামালা দেওয়া আছে, সেই বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক x + 2। ঠিক আছে, তাহলে প্রথমে যে বহুপদী সংখ্যামালাটা দেওয়া আছে সেটাকে আমরা f(x) ধরে নিলাম, এবং যেটা উৎপাদক আছে সেটাকে আমরা ধরে নিতে পারি g(x), না ধরলেও হবে। ঠিক আছে, তো g(x)টা পাচ্ছি x + 2। তাহলে প্রথমে এই x + 2 যেটা আছে সেটাও কিন্তু একটা বহুপদী সংখ্যামালা। তো সেই বহুপদী সংখ্যামালার আমরা শূন্য বের করব। সেই বহুপদী সংখ্যামালার শূন্য কী করে বের করে? তো সেটাকে আমরা 0 করে দেবো। তো x + 2 = যদি 0 করে দিই, তাহলে x = -2। এই -2টা হচ্ছে g(x) এর একটা শূন্য। ঠিক আছে, এবার এই -2টা যদি f(x) এ বসাই, তাহলে f(-2)টা ক্যালকুলেট করব। ঠিক আছে, f(-2)টা ক্যালকুলেট করে নিচ্ছি, দেখে নাও। তো f(-2) কত? -2^3 + 6 × -2^2 + 4 × -2 + k। ঠিক আছে, তাহলে এটাকে ক্যালকুলেট করে পাচ্ছি 8 + k। তাহলে কত পেলাম? f(-2) সমান পেলাম 8 + k। এবার এই f(-2)টা আসলে কি? যদি ওই g(x)টা f(x)কে ভাগ করত, তাহলে f(-2)টা হয় ভাগশেষ। সেটা আমরা ভাগশেষ উপপাদ্য থেকে পাই। ঠিক আছে, এবং ভাগশেষটা যদি 0 হয় তাহলেই ওই g(x)টা f(x)এর একটা উৎপাদক হবে। যেহেতু বলে দিয়েছে যে একটা উৎপাদক x + 2, তাহলে f(-2) অবশ্যই 0 হবে। এবং f(-2)টা যদি 0 করে দিই, তাহলে 8 + k = 0 পাবো, এবং k সমান পাবো -8। তাহলে k এর ভ্যালু কত হচ্ছে? -8। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে তোমরা বই থেকে ভাগশেষ উপপাদ্যটা মুখস্থ করে নেবে। তো ভাগশেষ উপপাদ্যটা হচ্ছে, যদি কোনো বহুপদী সংখ্যামালা f(x) থাকে এবং সেটাকে যদি x - a দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে ভাগশেষ কত থাকবে? f(a) থাকবে। ঠিক আছে, এবং এটাও মনে রাখবে যে বহুপদী সংখ্যামালাটার মাত্রা হবে n, সেটা nটা কত? > 1, অর্থাৎ 0 হবে না। ঠিক আছে, ওটা দেখো 3-এর কোশ্চেনগুলো। 3-এর 1 নম্বর কোশ্চেন বলেছে √5কে সংখ্যা রেখায় স্থাপন করো। ঠিক আছে, তাহলে √5কে সংখ্যা রেখায় যদি স্থাপন করতে হয়, তাহলে আমরা প্রথমে √5কে ভেঙে নেব, দুটো সংখ্যার সমষ্টি আকারে ভেঙে নেব। ঠিক আছে, তাহলে √5 লিখতে পারি √4 + 1, এবং 4 মানে কত? 2² এবং 1 মানে 1²। তাহলে √5 আমরা লিখতে পারি √5 কত? 2² + 1। তাহলে আমরা এখানে 2টাকে ধরে নেব ভূমি, আর 1টাকে ধরে নেব লম্ব, অথবা 1টাকে ধরে নেব লম্ব এবং 2টাকে ধরে নেব ভূমি। ভূমি ধরে নিয়ে আমরা সংখ্যা রেখায় প্রথমে বসাবো। সংখ্যা রেখায় বসিয়ে আমরা 2টাকে ভূমি হিসাবে নিলাম, 1টাকে লম্ব হিসাবে যদি নিই, তাহলে দেখো একটা সংখ্যা রেখা লিখেছি। ঠিক আছে, তাহলে 2 নিয়ে নিলাম ভূমি, আর 1 একক নিয়ে নিলাম লম্ব। ঠিক আছে, এবং সেটাকে যদি যুক্ত করে দিই, তাহলে একটা আমরা সমকোণী ত্রিভুজ পাবো। ঠিক আছে, কারণ √5টা অবশ্যই কোনো না কোনো একটা সমকোণী ত্রিভুজে অতিভুজ হবে। তাহলে আমরা অতিভুজটা পেয়ে গেলাম। অতিভুজের সমান করে আমরা একটা চাপ নিয়ে যদি কেটে দিই, ঠিক আছে, সংখ্যা রেখাটায় যদি কেটে দিই,
তাহলে আমরা দেখছি একটা পি বিন্দু পাচ্ছি, 2 থেকে 3 মধ্যে কোথাও একটা পি বিন্দু পাওয়া যাচ্ছে। তাহলে ওই ওপিটাই হবে কি √5 এর মান। তাহলে আমরা √5 এই অমূলদ সংখ্যাকে সংখ্যার আগে স্থাপন করে পি বিন্দু পেলাম, এবং ওপিটাই কি হবে ওই √5 এর মান। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এই ধরনের যে কোশ্চেনগুলো থাকবে √5 বা √3 বা √2, যে অমূলদ সংখ্যাগুলো সংখ্যার আগে স্থাপন করতে গেলে, ঠিক আছে, প্রথমেই আমরা ওই √ওভারের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাকে আমরা ভিতরে দুটো সংখ্যার বর্গের আকারে সাজিয়ে নিব। ঠিক আছে, দুটো সংখ্যার বর্গের সমষ্টি, তাদের মধ্যে একটাকে আমরা লম্ব এবং একটাকে ভূমি ধরে নিয়ে সংখ্যা রেখার মধ্যে একটা সমকোণী ত্রিভুজ স্থাপন করব, এবং সেই সমকোণী ত্রিভুজের অতিভুজটাই হবে ওই √ওভার যুক্ত সংখ্যার মান। বুঝতে পারলে? পরের কোশ্চেনটা দেখো 3 নম্বর, 3.256কে সংখ্যা রেখায় স্থাপন করো। ঠিক আছে, তাহলে এই দশমিক যুক্ত সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় কী করে স্থাপন করব? প্রথমে দেখে নেব যে সংখ্যাটা কোন দুটো পূর্ণ সংখ্যার মাঝে আছে। তাহলে দেখো 3.256 সংখ্যাটা 3 এবং 4 মাঝে আছে। ঠিক আছে, তাহলে ওই 3 এবং 4 মাঝে আমরা কিছু আরও বিন্দুগুলোকে বের করব। দেখো 3.4 মাঝে আমরা এই বিন্দুগুলোকে লিখতে পারি 3.1, 3.2, 3.3, 3.4, এরকম করে করে লিখলাম। এরপর আমরা দেখব ওই 3.256 সংখ্যাটা কোন দুটোর মাঝে আছে। 3 পর 1 ঘর দশমিকটা দেখো 3.2, তাহলে আমরা বলতে পারি 3.2 থেকে বড় হবে এবং 3.3 থেকে ছোট হবে। তাহলে 3.2 এবং 3.3 এর মাঝের আরও আমরা বিভক্ত করব কয়েকটা বিন্দুতে। তাহলে দেখো লিখতে পারি 3.3, 3.21, 3.22, 3.23, 3.24, 3.25, এইভাবে আমরা 3.39 পর্যন্ত লিখলাম। ঠিক আছে, তাহলে আবার যদি দেখি 3.25 আর 3.26 মাঝে আছে সংখ্যাটা, তাহলে আবার ওই 3.25 এবং 3.26কে আবার ভেতরে 9টা বিন্দু নেব। কী করে নেব? 3.251, 3.252, 3.253, এই করে করে যদি নিই তাহলে আমরা দেখো 3.256 একটা বিন্দু পাবো, এবং সেই বিন্দুকে নাম দিয়ে দিলাম পি। তাহলে সেই পি বিন্দুটাই হচ্ছে 3.25। তাহলে সংখ্যা রেখায় বসিয়ে আমরা 3.256কে বসিয়ে পি বিন্দু পেলাম। ঠিক আছে, বুঝতে পারলে? পরের কোশ্চেনটা দেখো 4 নম্বর, উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তো উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ আমাদেরকে গুণফল আকারে সাজাতে হবে। তো কোশ্চেনটা দেখো লেখা আছে x² + 1 তার হোল স্কোয়ার মাইনাস x² - 1 মাইনাস 4x²। ঠিক আছে, ভালোভাবে যদি লক্ষ্য করো তাহলে দেখো যে x² + 1 তার হোল স্কোয়ার আছে এবং পড়ে আছে x² - 1। ঠিক আছে, তো আমরা যদি x² + 1টাকে x² - 1 এর আকারে সাজাতে পারি, তাহলে আমাদের দেখো একটা সূত্র আছে a + b তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত a - b তার হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এই সূত্রতে যদি আমরা অ্যাপ্লাই করি x² + 1 তার হোল স্কোয়ারকে, তাহলে কি লিখতে পারি x² - 1 তার হোল স্কোয়ার প্লাস 4x² × 1। ঠিক আছে, এবং বাকি যেগুলো ছিল সেটা লিখে দিলাম। তাহলে x² - 1 তার হোল স্কোয়ার প্লাস 4x² পেলাম। তাহলে দেখো 4x² একটা আর লাস্টের -4x² কেটে যাবে, তাহলে কত থাকবে x² - 1 তার হোল স্কোয়ার মাইনাস x² - 1। আচ্ছা, দুটোতেই তো x² - 1 আছে, x² - 1 একটা কমন, তাহলে x² - 1 তার কমন যদি নিয়ে নিই তাহলে থাকছে x² - 1 প্লাস প্লাস না মাইনাস 1। তাহলে পেলাম x² - 1 একটা, আর একটা পেলাম x² - 2। আবার x² - 1কে a² - b² যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে লিখতে পারবো x + 1 এবং x - 1, এবং আরেকটা থাকছে x² - 2। তাহলে
উৎপাদকে বিশ্লেষণ করে কি পাচ্ছি, x+1 ইন্টু x-1 ইন্টু x²-2। ঠিক আছে, তাহলে এখানে সূত্রটা মনে রাখবে, a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, এবং x²-y² সূত্রটা অর্থাৎ a² - b² সূত্র a প্লাস বি a মাইনাস বি। ঠিক বুঝতে পারলে? অন্যভাবেও কেউ করতে পারো। ঠিক আছে, যেরকম প্রথমে x² + 1 তার হোল স্কোয়ার আর লাস্টেটাকে যদি নাও তাহলে ক্যালকুলেট করে পেয়ে যাবে। ঠিক আছে, শেষ কোশ্চেনটা দেখো, এর পরবর্তী অঙ্কগুলো পরের ভিডিওতে আবার আসবে। ঠিক আছে, এটাই আজকের শেষ কোশ্চেন। দেখো, এটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। ঠিক আছে, তো উৎপাদক বিশ্লেষণটা কীরকম আছে দেখো, x² মাইনাস না প্লাস x² + 3x মাইনাস a² - a+2। তাহলে যদি ভালো করে লক্ষ্য করো, দেখো a² - a+2 যেটা আছে সেটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালার মতো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা সেইটুকুটাকে উৎপাদক বিশ্লেষণ করব। ক্লাস 8-এ তোমরা করে হবে। ঠিক আছে, মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি বা মিডল টার্ম ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা ওই লাস্টের যে 3টে সংখ্যা আছে সেটাকে আমরা মধ্য সহগ বিশ্লেষণে ভেঙে নিচ্ছি। তাহলে প্রথমে এইভাবে আমরা সাজিয়ে নিলাম, x² + 3x মাইনাসটা যদি কমন নিই a² + a+2। ঠিক আছে, তাহলে দেখো a² + a+2 এটা যে আছে এটাকে প্রথমে আমরা মধ্য সহগ বিশ্লেষণে যদি ভেঙে নিই, মধ্য সহগ বিশ্লেষণ মানে যেটা প্রথমে স্কোয়ারের যেটা সহগ থাকবে, এখানে দেখো 1 এবং ধ্রুবক পদ হচ্ছে 2, এটাকে প্রথমে গুণ করব, 1 × 2 কত হচ্ছে 2, এবং এটাকে ভেঙে এমনভাবে ভাঙতে হবে যাতে মিডিলের যেটা আছে তার সহগের সাথে আমরা সমান নিয়ে আসতে পারি। মিডিল অর্থাৎ a এর সহগ কত হচ্ছে 1, তাহলে 2কে যদি আমরা ভাঙি তাহলে 2 × 1, এবং সেটাকে বিয়োগ করে আনতে হবে, কারণ দেখো 2 এর সামনে ধ্রুবক পদের সামনে আছে কত মাইনাস, তাহলে মাইনাস করে আমাকে a এর সহগ নিয়ে আসতে হবে। তাহলে a এর সহগের জায়গায় আমরা লিখতে পারি 2 - 1। ঠিক আছে, লিখলাম। তারপরে আমরা ওখানে ক্যালকুলেট যদি করি a² + 2 - 1 × a - 2, তাহলে সেখান থেকে পাচ্ছি a² + 2a - a-2, এবং প্রথম দুটো এবং শেষ দুটো থেকে যদি কমন নিই, a কমন যদি নিই তাহলে a+2, আর ওখান থেকে কমন যদি নিলাম 1, তাহলে থাকছে a+2 থাকছে। তাহলে a+2 এবং a-1 পেলাম উৎপাদক কোনটার, a² + a-2 এর। ঠিক আছে, তাহলে পুরো সংখ্যাটা কীরকম দাঁড়াচ্ছে, x² + 3x মাইনাস a+2 a-1। তাহলে এটা দেখো পুরোটা আবার হচ্ছে একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে এটার আবার মধ্য সহগ বিশ্লেষণ করতে পারবো। তাহলে এখানে ধ্রুবক পদ হচ্ছে a+2 আর a-2 এবং সহগের চিহ্ন ছাড়া। ঠিক আছে, এবং x² এর সহগ হচ্ছে 1। তাহলে যে ধ্রুবক পদটা সাইন ছাড়া সেটা এবং x² সহগ যদি গুণ করি তাহলে পাচ্ছি a+2 আর a-1। তাহলে এটাকে আমাদের বিয়োগ করে দেখো 3 আসছে কিনা। আমরা যদি a+2 - a-1 লিখি তাহলে তাদের বিয়োগফল আসছে 3, তাহলে সেই 3 এর জায়গায় লিখলাম, এবং আগের পদ্ধতিতে ঠিক একই রকমভাবে যদি ক্যালকুলেট করি তাহলে পাচ্ছি দেখো x + a+2 একটা উৎপাদক এবং x - a+1 একটা উৎপাদক। ঠিক আছে, তাহলে এর অ্যান্সারটা হলো কত, x + a+2 এবং আরেকটা পদ হচ্ছে x - a+1। ঠিক আছে, যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং পিডিএফটি নেওয়ার জন্য যদি কোনো প্রয়োজন হয় যে পিডিএফটি দরকার আছে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। পরবর্তী যে অঙ্কগুলো আছে সেটা আমরা এর পরের ভিডিওতে নিয়ে আসবো। ঠিক আছে, যদি অঙ্কগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। নমস্কার।